আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে টাকা সংক্রান্ত, অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত, এবং অসংখ্য মানুষ বিভিন্ন পরামর্শ মেনে উপকৃত হয়েছেন। তারপর অনেকের মনে প্রশ্ন যে কিভাবে আরেকটু ভালো করা যায়, কিভাবে একটু অ্যাফ্লুয়েন্ট হওয়া যায়, একটু রিচ লাইফ লিড করা যায়। তাদের সবকিছুকে মাথায় রেখে আমি 10টা পয়েন্ট আপনাদের জন্য বাছাই করেছি। 10টা পয়েন্ট বলতে 10টা অভ্যাস, এবং এই অভ্যাসকে বলছি মানি হ্যাবিটস বা টাকা সংক্রান্ত অভ্যাস। এই 10টা অভ্যাস যদি আপনি রপ্ত করতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে, এই 10টা অভ্যাসকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি এখন যেভাবে আছেন, যেমনটি আছেন আর্থিকভাবে, ভবিষ্যতে তার চাইতে অনেক বেশি ভালো থাকবেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন, বরাবরের মতোই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন যে এটা অন্যের জীবনেও ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। তবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই প্রয়োজনীয়। চলুন এবার আমরা একটু আলোচনা করি। বলছিলাম যে 10টা মানি হ্যাবিটসের কথা আমি বলব, প্রয়োজনীয় অভ্যাস টাকা সংক্রান্ত। 1 নাম্বার অভ্যাস, সেটা হচ্ছে একটি বাজেট তৈরি করা এবং সেই বাজেটকে ফলো করা। আপনি জানেন যে আপনার ইনকাম কত। এখন আপনি বসে যেটা করেন, সারা মাসে আপনার কত খরচ হতে পারে, কোন কোন খাতে কত খরচ করতে পারেন, খাতওয়ারি এই বিবরণটা লিখুন। কোন খাত, ফুডে কত, ইলেকট্রিসিটিতে কত, মাছে কত, মাংসে কত, জামা কাপড়ে কত, ওষুধে কত, এইভাবে একটা বাজেট তৈরি করুন। এবং এই বাজেটটা যেন আপনার যা আয় তা থেকে সঞ্চয় করার পরে যেটা থাকে তার মধ্যে কভার করে। তার মানে যদি আয় হয় 1 লাখ টাকা, আপনি যদি 20,000 টাকা সঞ্চয় করেন, তাহলে যেন 80,000 টাকার মধ্যে বাজেটটা থাকে, এবং বাজেটের মধ্যে সমুদয় খরচ যেন ইনকর্পোরেট করা থাকে। তারপরে যখন আপনি বাজেটকে ফলো করতে থাকবেন, তখন যদি একটা জায়গায় খরচ বেশি করে ফেলেন, তাহলে আরেকটা জায়গায় খরচটা কমিয়ে ফেলবেন, কমিয়ে অ্যাডজাস্ট করবেন। সপ্তাহে সপ্তাহে বাজেটটা রিভিউ করবেন যে আসলে বাজেট অনুযায়ী যাচ্ছে কিনা, এবং ইম্পালসিভ বাইং থেকে দূরে থাকবেন। 2 নাম্বার, নিয়মিতভাবে সঞ্চয় করুন। আমি বলেছি যে টাকাটা আপনি আয় করছেন বা টেক হোম যে স্যালারি বা আয়, সে আয়ের 10 থেকে 20% আপনি আগে সঞ্চয় করে নেবেন। নেয়ার পরে যে টাকাটা থাকে সেটা খরচ করবেন। এবং এই যে সঞ্চয় করছেন, যে ভেহিকেলে আপনি সঞ্চয় করুন না কেন, ডিপিএস করুন, সঞ্চয়পত্র কিনুন, যেভাবে যা করুন না কেন, এটা যেন নিয়মিত হতে থাকে। কোনো মাস যেন মিস না যায়। মিস গেলেই কিন্তু ঝামেলা, কোনো মাস মিস যাওয়া যাবে না। এটা নিয়মিতভাবে যেতে হবে। সুতরাং বাজেটটা এভাবে করতে হবে যেন সঞ্চয়ের ফ্লোটা আপনি ঠিক রাখতে পারেন। দরকার হলে, আমি একটা কথা অনেকবার বলেছি যে ঋণ করে হলেও সঞ্চয় করা দরকার, মানে গুরুত্বটা এত বেশি। 3 নাম্বার, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। অনেকবারই আমি বলেছি যে শুধু যদি আপনি সঞ্চয় করতে থাকেন, তাহলে আপনার কিন্তু টাকা বেশি বাড়বে না। সঞ্চয় অ্যাকাউন্টে রাখলেন, বাসায় কোনো পাত্রের মধ্যে রাখলেন, এই টাকা কিন্তু এইভাবে রাখলে বাড়বে না। এটা আপনাকে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করবেন কোথায়? ধরুন কিছু টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন, এফডি করে, ডিপিএস করতে পারেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন, আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন, আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন, আপনি এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের সাথে, আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এরকম বিভিন্ন জায়গা আছে বিনিয়োগের, কিন্তু এই বিনিয়োগটা আপনাকে করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন রিস্ককে মিটিগেট করা যায়, ক্যালকুলেটেড রিস্ক যেন হয়। এটা যেন একেবারে পানিতে ফেলে দেওয়া না হয় যে শেয়ার মার্কেট আপনি মোটেও বুঝেন না, আপনি সমস্ত টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেন। নো, ইট ইজ নট রাইট। ওয়াইজলি করতে হবে। এবং এটাও সেভিংস যেভাবে আমি বলেছি যে কনসিস্টেন্টলি করতে হবে, বিনিয়োগটাও কনসিস্টেন্টলি প্রতি মাসে 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 করে যেতে হবে। কেন? কারণ দেখবেন একটা সময় পরে, যে লম্বা সময় পরে আপনার প্রচুর টাকা জমে গেছে, আপনি ভাবতেও পারবেন না। কিন্তু সঞ্চয়ের সময় প্রতি মাসে মাসে যখন দিয়েছেন, তখন কিন্তু অল্প দিয়েছেন, কিন্তু এক সময় যখন আপনি দেখবেন যে ইট হ্যাজ বিন ভেরি বিগ, এবং এটা কম্পাউন্ডিং ইফেক্টের কারণে মূলত ইট ইজ ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক। 4 নম্বর অভ্যাসটা কি? 4 নম্বর হচ্ছে যে আপনি আপনার লাইনের মধ্যে চলবেন, তার মানে আপনার সামর্থ্যের মধ্যে চলবেন, যেন সামর্থ্যকে সারপাস করে না যায়। এবং এই পয়েন্টটা উপরের 3টা পয়েন্টের সাথে কিন্তু মিল আছে। সঞ্চয় যখন করবেন প্রতি মাসে, তো কোত্থেকে করবেন? সামর্থ্যের মধ্যে থেকে করবেন, বিনিয়োগের সামর্থ্যের মধ্যে থেকে করবেন, আর বাজেট যখন করবেন তখন তো হিসাব করে করলেন। সুতরাং 4 নম্বর যে পয়েন্ট, সেটা আমি বলছি কি, যে লিভ বিলো ইয়োর মিনস। আপনি আপনার সামর্থ্যের মধ্যে চলবেন, কখনো সামর্থ্যকে অতিক্রম করে যাবেন না। কোনো বড় লোক, কোনো মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার জীবনে তাদের সামর্থ্যের বাইরে খরচ করে নেই। সামর্থ্যের উপরে গেলে আপনি নিচে নেমে যাবেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়বেন। এদিকে খেয়াল করতে হবে। 5 নম্বর অভ্যাসটা হচ্ছে যে আপনার যদি ঋণ থাকে, ঋণ ব্যবস্থাপনাটা খুব ওয়াইজলি করতে হবে। কিরকম সেটা? প্রথম কথা হচ্ছে ঋণ নেওয়ার সময় আপনার চিন্তা করতে হবে যে এই ঋণ নিয়ে যদি আপনি খেয়ে ফেলেন, কোনো জিনিসপত্র কিনে রাখেন যেটা দিয়ে কোনো টাকা আসবে না, ওই ধরনের ঋণ
আপনি করবেন না, ওটা ব্যাড ঋণ। আপনি এমন ঋণ করতে পারেন যে ঋণে যে টাকা আপনার চলে যাবে সুদ হিসাবে এবং ইনস্টলমেন্ট হিসাবে তার চেয়ে জন্য বেশি আয় করা যায়, তাহলে সেটা ভালো ঋণ। এটা একটা ব্যাপার। আর যদি কয়েকটা ঋণ আপনার থেকে থাকে, এই ব্যবস্থাপনা খুব সুন্দর করতে হবে, মানে আপনি টাইমলি রিপেমেন্ট করবেন, রিপেমেন্ট যে অ্যামাউন্ট তার চেয়ে পারলে একটু বেশি দিবেন, তাহলে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে। অথবা প্রথমে যেটা করবেন, হাই ইন্টারেস্ট বেয়ারিং লোন যেগুলো, যেমন ক্রেডিট কার্ড, এগুলো আগে পরিশোধ করবেন, তারপর আস্তে আস্তে ছোট ছোট লোনগুলো পরিশোধ করবেন। এবং একবার লোন থেকে বের হতে পারলে নাকে খত দিবেন যে আমি আর কোনো খারাপ ঋণের ধারে কাছে যাব না, কারণ ঋণ ম্যানেজমেন্ট না করতে পারার কারণে অনেকে নিঃস্ব হয়ে গেছে। নাম্বার 6, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে নিজেকে এডুকেট করবেন। আমরা বিভিন্ন ধরনের এডুকেশন নেই, বিভিন্ন ট্রেনিং সেশনে যোগ দিই, বিভিন্ন কাজ করি, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং করি, কিন্তু আমরা যেটা মিস করে যাই সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর্স বা এই সংক্রান্ত শিক্ষা থেকে নিজেকে দূরে রাখি। অথচ সবচাইতে ইম্পর্টেন্ট আমি মনে করি লাইফ স্কিল হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের লাইফ স্কিলটা, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও নাই, এবং ব্যক্তিগত জীবনেও আমরা আমাদের পরিবারকে বাচ্চাদেরকে ডিসকারেজ করি বলা যায়। কিন্তু আপনাকে বলছি যে আপনি নিজেকে এই ব্যাপারে প্রশিক্ষিত করবেন। এখন ফিনফ্যাক্ট চ্যানেল আছে, ফাইন্যান্স মেন্টর চ্যানেল আছে, প্রচুর বই আছে। দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নামে আমার একটা বই আছে, আরো অনেক বিজ্ঞ মানুষের বই আছে, বিদেশি বই আছে। যেখান থেকে পারেন নলেজ অর্জন করেন, নিজেকে ইকুইপড করেন, নিজেকে সমৃদ্ধ করেন, তাহলে কি হবে, আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আপনি সুন্দরভাবে করতে পারবেন। আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট আরেকজন করে দিতে পারবে না, ইউ হ্যাভ টু ডু ইট। সুতরাং লার্ন ইট ফার্স্ট। 7 নাম্বার হচ্ছে যে আপনার আর্থিক একটা গোল নির্ধারণ করুন। সেটা কিরকম? আপনি শর্ট টার্ম গোল, মিডিয়াম টার্ম গোল এবং লং টার্ম গোল ফিক্স করুন। 1 বছর মেয়াদি যেটা ধরেন শর্ট টার্ম, 1 থেকে 5 বছর মেয়াদি যেটা ধরেন মিড টার্ম, 5 থেকে আরো বেশি যেটা সেটা হচ্ছে আপনার লং টার্ম। তা আপনি দেখেন না যে 10 বছরে আপনি কি টাকা অর্জন করতে চান, 20 বছরে কোথায় আপনি যেতে চান, 5 বছরে কোথায় যেতে চান, এগুলো ঠিক করুন, এগুলো লিখে ফেলুন, একটা গোল সেট করুন। গোল যখন আপনি সেট করলেন তখন আপনি কোথায় যাবেন সেটা বুঝলেন, এবার কোন ডিরেকশনে যাবেন সেটা আপনি পরবর্তী ফিক্স করলেন। গোল সেটিং ইজ এ মাস্ট ইফ ইউ ওয়ান্ট টু রিচ এনিওয়্যার। সুতরাং গোলটা আপনাকে সেট করতে হবে এবং গোল অর্জনের জন্য স্ট্র্যাটেজি ফিক্স করে আপনাকে সামনে যেতে হবে, তাহলে আপনি একসময় আর্থিকভাবে ফ্রি হতে পারবেন। তবে গোল এমন সেট করা যাবে না যে গোল দেখবেন যে আপনার ধরা ছোঁয়ার বহুত দূরে। এটা স্মার্ট গোল হতে হবে। স্মার্ট বলতে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিজনেবল অ্যান্ড টাইম বাউন্ড হতে হবে, তাহলে সেই গোল আপনি অর্জন করতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট হ্যাবিট ফর বিং আ ওয়েলদি পারসন। 8 নম্বর অভ্যাসটা হচ্ছে যে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম তৈরি করা। এটা তো চাইলেই পারা যায় না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন, নিজেকে আগে প্রশিক্ষিত করেন, জিনিসগুলো বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একটাই আয়ের উপরে আর নির্ভর করতে করছেন না। আর এখনকার সময়ে আরো কঠিন। আপনি বিভিন্ন স্কিল শিখে, বিভিন্ন কাজ শিখে বিভিন্ন ইনকামের স্ট্রিম আপনি তৈরি করবেন। আপনি অ্যাক্টিভ ইনকামের স্ট্রিম তৈরি করবেন, প্যাসিভ ইনকামের স্ট্রিম তৈরি করবেন। প্যাসিভ ইনকাম হচ্ছে সেটা যেটা আপনি না থাকলেও টাকা আয় হচ্ছে। আপনি ইভেন যদি একটা সঞ্চয়পত্র কিনেন, প্রতি মাসে মাসে যে মুনাফা পাবেন, এটাও কিন্তু প্যাসিভ ইনকামের একটা সোর্স। ওখানে আপনার ডাইরেক্ট ইনকাম নাই, ডাইরেক্ট লেবার দেয়া নাই। আপনি অনেক আগে আয় করেছেন, করে ওই টাকাটা খাটিয়েছেন। মানি ইজ ব্রিঙ্গিং মানি ফর ইউ। সুতরাং একটা মাত্র সোর্স অফ ইনকামের উপরে নির্ভর করাটা একটা বোকামি। মাল্টিপল সোর্স অফ ইনকামের জন্য চেষ্টা করা দরকার এবং চেষ্টা করে খাতগুলো বের করে ফেলা দরকার, আয় করা দরকার। আর 9 নম্বর হচ্ছে অ্যাসেট এবং যে ইনকাম আপনার, এটাকে প্রোটেক্ট করা। ইন্স্যুরেন্সের মাধ্যমে প্রোটেক্ট করা যায়। আপনি ইমার্জেন্সি ফান্ড গঠন করবেন 6 মাস থেকে 1 বছরের, এটা প্রোটেকশনের একটা হাতিয়ার যদি আপনার বিপদ আসে তখন। আর একটা বিষয় হচ্ছে, আপনার যখন বয়স মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, তখন আপনার যে জমি জমা আছে এটা নিয়ে স্টেট প্ল্যানিং বলে, এই জমি জমা নিয়ে একটা প্ল্যানিং করবেন, যে এটা কে কোথায় পাবে, আপনার কোন সন্তান কি পেতে পারে, তাদের নামে হেবা করতে হবে কিনা, কারোর নামে লিখে দিতে হবে কিনা, আপনি মারা গেলে হঠাৎ করে আপনার পরিবার বিপদে পড়ে যাবে কিনা, এই পুরো একটা প্ল্যানিং আপনাকে করতে হবে, করে সেটা বাস্তবায়ন করতে হবে। 10 নম্বর হচ্ছে, আপনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যানটাকে রিভিউ করবেন এবং প্রয়োজনে অ্যাডজাস্ট করে নেবেন। এটা রেগুলার বেসিস। এরকম যেন আপনি একটা ফিনান্সিয়াল গোল আপনি তৈরি করেছেন, পৌঁছাতে যেয়ে দেখবেন যে আপনি বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে। এক জায়গায় খরচ বেশি করতে চেয়েছেন, সেখানে হচ্ছে কম খরচ হয়েছে। আরেক জায়গায় কম খরচ করতে চেয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, আসলে বেশি হচ্ছে, কারণ এটা তো প্রজেকশন, হতেই পারে। এটা হলে সেটা আবার নিজে বসে বুঝে শুনে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। একটা ভেবেছিলেন যে একটা খাতে প্রচুর আয় হবে, কিন্তু দেখা যাচ্ছে সে খাতে প্রচুর আয় হচ্ছে না, আরেকটা খাতে আয় হচ্ছে। একটা খরচ বেশি হয়ে যাচ্ছে, সেটা কিভাবে কমাতে হবে সেটা চিন্তা করতে হবে। করে এরকম প্ল্যান করে অ্যাডজাস্ট করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই যে 10টা পয়েন্টের কথা আমি বললাম, এটা হচ্ছে খুব প্রয়োজনীয় মানি হ্যাবিটস। এই হ্যাবিটের মধ্য দিয়ে যদি নিজেকে সামনে নিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন যে বিকজ অফ কম্পাউন্ডিং ইফেক্ট এবং অনেক দিন ধরে ধরে সঞ্চয় করা, ইনভেস্ট করা, এই অভ্যাসগুলো বজায় রাখার ফলে যেটা হয়েছে, আপনার রিটায়ারমেন্টের সময় অথবা আপনার বয়স যখন 60-65 হয়ে যাচ্ছে, এরকম সময়ে আপনি দেখবেন যে আপনার প্রচুর টাকা হয়ে গেছে। যে টাকাগুলো যদি আপনি একপাশে রাখেন, তাহলে দেখবেন যে পরিমাণ প্যাসিভ ইনকাম আপনার আসছে, তা দিয়ে আপনার বাদবাকি জীবন চালানো খুব সহজ হয়ে যাচ্ছে এবং আপনি আপনার সন্তানদের জন্য, ইভেন নাতি নাতনির জন্য কন্ট্রিবিউট করতে পারছেন। আপনি যদি
গরিব হয়ে জন্ম নিয়ে থাকেন, আপনি ধনী হয়ে মৃত্যুবরণ করতে পারছেন। ধনী হয়ে মৃত্যুবরণ করে হয়তো অনেকে বলবেন যে লাভ কি? লাভ হচ্ছে যে আপনার পরবর্তী জেনারেশন, আপনি একটা ফাউন্ডেশন করে দিলেন, তারপরে দাঁড়াবে, তারা আরও অন্য উচ্চতায় যেতে পারবে যদি তারা সক্ষম মানুষ হয়, অক্ষম না হয়। আর অক্ষম হলে ওইটা আবার বিক্রি করে মোটামুটি নিঃস্ব হয়ে যাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।